সুনীল ছেত্রী কি অবসর ভেঙেছে হামজা চৌধুরীর কারণে? হামজা চৌধুরীর ভয়ে কি সুনীল ছেত্রী আবার ফিরে এসেছে ইন্ডিয়ার স্কোয়াডে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? হয়তো আমরা তা জানি না, বা আমরা অ্যাকচুয়াল রিজনটা হয়তো জানবো না। বাট সুনীল ছেত্রীর যে ইনক্লুশনটা হয়েছে ইন্ডিয়ার স্কোয়াডে বাংলাদেশের এগেনস্টে খেলার জন্য, সেটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট হইতে পারে এবং আমরা কি কি ডিফিকাল্টি ফেস করতে পারি এই সুনীল ছেত্রীর জন্য, তো সেসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন আজকে জেনে আসি সেই কাহিনী। আগামী 25শে মার্চ বাংলাদেশি সময় সন্ধ্যা 7:30টার দিকে বাংলাদেশ মুখোমুখি হবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার এগেনস্টে। এবং ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটা শুধু যেন তেন একটা ম্যাচ না, একে তো হচ্ছে ইন্ডিয়া আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী বলতেই পারেন, এবং এটা খুব পজিটিভ একটা জিনিস যে আমরা এরকম একটা রাইভাল পেয়েছি যাদের ফিফা র্যাঙ্কিং আমাদের থেকে অনেক এগিয়ে। সেটা বাদ দিক, ফিফা র্যাঙ্কিং বাদ দিলেও বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ কিন্তু বিভিন্ন দিক দিয়ে চরম উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হয়ে আসে আমাদের পূর্ব থেকে আমরা দেখে আসছি। এবং এটা যে এই ম্যাচটা যে কোনো ফিফা র্যাঙ্কিং মানে না, কোনো স্ট্যাট মানে না, কিচ্ছু মানে না, সেটার ফলাফল একটা ছোট্ট একটা পরিসংখ্যান দেখালে আপনারা বুঝতে পারবেন যে লাস্ট 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচই ড্র হয়েছে, এবং একটা তো শুধু 2021 সালে ইন্ডিয়া আমাদের এগেনস্টে 2-0 গোলের একটা জয় নিয়ে বের হতে পেরেছে। তাহলে তো বুঝতেই পারছেন যে এই ম্যাচটা কতটা হাড্ডাহাড্ডি হয়। অন্যান্য ম্যাচে আমরা হয়তো একটু ব্যাকফুটে থাকি বা সামথিং এদিক সেদিক হইতে পারে, বাট ইন্ডিয়ার এগেনস্টে যখন বাংলাদেশ খেলে বাংলাদেশের প্লেয়ারদের মাঝে আলাদা একটা আত্মা ভর করে, যার কারণে তারা এরকম একটা পারফরমেন্স দেখাতে পারে। এবং লাস্ট ম্যাচটাতে তো আমরা 10 ম্যান, মানে একজন আমাদের লাল কার্ড খেয়েছিল এবং আমরা 10 ম্যান নিয়ে পুরো ম্যাচটা খেলেছি, যেখানেও আমরা 1-1 গোলে ড্র নিয়ে বের হতে পেরেছি। আচ্ছা, সেসব পরিসংখ্যান বাদ দিই, কথায় আসি যে নেক্সট ম্যাচটা নিয়ে। এই যে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচটা হবে, সেটার যে গ্রুপটা আছে সেটাতে বাংলাদেশ, হংকং, সিঙ্গাপুর আর ইন্ডিয়া খেলবে। এবং যদি ফিফা র্যাঙ্কিং এর দিক থেকে আমরা বলি সবচেয়ে স্ট্রংগেস্ট টিম এই গ্রুপের মধ্যে সেটা হচ্ছে ইন্ডিয়া, সবচেয়ে উইকেস্ট টিমটা হচ্ছে আমরা মানে বাংলাদেশ। বাট আমরা রিসেন্টলি স্কোয়াডে যে দুটো প্লেয়ারকে আমরা অ্যাড করেছি, মানে আমি কথা বলছি হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলামকে, তাদের ইনক্লুশনের কারণে কিন্তু আমাদেরকে আর উইকেস্ট টিম বলা যায় না। আমরা কিন্তু এখন বেশ ভালো রকমের প্রতিদ্বন্দ্বী হতে পারি তাদের এই গ্রুপটাকে টপ করার জন্য। এবং আমি কিন্তু বেশ ভালো রকমের কনফিডেন্ট ছিলাম যে এই ম্যাচটা আমরা সামহাও বের করতেই পারবো, কারণ আমাদের ফরওয়ার্ড লাইনে কিন্তু আলামিনের মতো, যদিও আমি আলামিন বলছি হয়তো তিনি আমার থেকে বয়সে বড় হতে পারেন বা আমরা সেম বয়সে হতে পারি, এটা নিয়ে কেউ কিছু বলবে না, বাদ দিই, মেইন টপিকে আসে। আলামিনের মতো স্কোরার আমাদের দলে যুক্ত হয়েছেন, যিনি বিপিএল এ বেশ ভালো রকমের পারফর্ম করছিলেন। এবং এই জন্য আমি বেশ ভালো রকমের কনফিডেন্ট ছিলাম যে সৌদি আরব থেকে ক্যাম্প থেকে ফিরে এসে যে ইন্ডিয়া ম্যাচটা আমরা খেলবো সেখানে আমরা একটা জয় আশা করতে পারি, এবং সেই জিনিসটা ভুল কিছু না। বাট রিসেন্টলি ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে আমাদেরকে একটা চমক। আমরা সবাই জানতাম যে সুনীল ছেত্রী যে সাউথ এশিয়ান লেজেন্ড, এবং ইন্টারন্যাশনাল ফুটবলে ওই রকম ভাবে না বললেও বাট সে একটা লেজেন্ডারি একটা স্থান দখল করে আছে, কারণ রোনালদো, মেসি আর আলিদায়ের পর 4th হাইস্ট টপ স্কোরার কিন্তু এই সুনীল ছেত্রী, যার 94 গোল, আমি যদি ভুল করে না থাকি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 94 গোল। যেখানে বাংলাদেশের মেইন সমস্যা হচ্ছে আমাদের ফিনিশিং, আমরা আমরা বল নিয়ে আগালেও ফিনিশটা আমরা করতে পারি না। সে জায়গায় সুনীল ছেত্রী যে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার একটা প্লেয়ার, সে এরকম একটা পারফর্ম করে দেখিয়েছে তার পুরো ক্যারিয়ারে। যাই হোক, সে গিয়েছিল অবসরে, যেটা দেখে আমি পার্সোনালি খুশি হয়েছিলাম যে নেক্সট ইন্ডিয়া ম্যাচে আমাদেরকে এরকম একটা ঝামেলা পোহাইতে হবে না। এবং এই জিনিসটা যে কত বড় ঝামেলা সেটা আমরা একটা স্ট্যাট বললে হয়তো আপনিও নিজে বুঝে যাবেন। দেখেন, সুনীল ছেত্রী বাংলাদেশের এগেনস্টে 6টা গোল করেছে, এবং 6টা কিন্তু প্রায় ম্যাচ ডিসাইডিং বলতে গেলে। মাঝে মাঝে যখন তারা পিছিয়ে ছিল তারা হচ্ছে ড্র করতে পেরেছে বা জিততেও পেরেছে, এবং সে বাংলাদেশকে কিন্তু বেশ ভালো রকমের ডোমিনেট করে থাকে, ঠিক আছে। এবং সে যখন অবসরে গিয়েছে, আমি না পুরো বাংলাদেশি ফুটবল ফ্যানরাই কিন্তু বেশ হ্যাপি ছিল যে এই গলার কাটাটা চলে গিয়েছে। বাট রিসেন্টলি তাদের যে কোচ আছে, তার নামটা আমি ভুলে গিয়েছি, তিনি সুনীল ছেত্রীকে কনভিন্স করে আবার নিয়ে এসেছেন। তার কারণও কিন্তু বেশ একটা ভালো রকমের একটা রিজন রয়েছে, কারণ 2024 সালে ইন্ডিয়া কিন্তু কোনো প্রকার ইন্টারন্যাশনাল ম্যাচ জিতেনি। তারা ড্র করেছে বা হেরেছে, বাট কোনো প্রকার ম্যাচ জিতেনি, কারণ তারা 2024 সালে যখন তারা পা দিচ্ছিল তখন তাদের ফিফা র্যাঙ্কিং ছিল 99, বাট এখন তাদের ফিফা র্যাঙ্কিং 126, এবং তারা লাগাতার হেরেছে, ড্র করেছে, এবং বেশ খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে তারা গিয়েছে। এবং তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল এই গোল স্কোরিং। একটা সিম্পল একটা স্ট্যাট বললে আপনি বুঝে যাবেন। আমি এই ম্যাচে অনেকগুলো স্ট্যাট দিচ্ছি, কারণ আমি খেলা তো তেমন একটা তাদের ফলো করিনি, যা হচ্ছে এই স্ট্যাটগুলো থেকে আমি আপনাদেরকে যতটুকু জানাতে পারবো। এই যে আইএসএল এর সিজনটা গিয়েছে, সেখানে আপনি গেস করেন তো ইন্ডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন কে?
এই অবসরপ্রাপ্ত সুনীল ছেত্রী, তিনি 12টা গোল করেছেন তার এই পুরো সিজনে। তাহলে তো বুঝতেই পারছেন যে ইয়ং যারা প্লেয়ার আছে তারা এখনো পর্যন্ত ওই স্থানটা দখল করতে পারেনি, এবং ভবিষ্যতে পারবে কিনা সেটা আমি জানি না। এবং সেই জন্য সুনীল ছেত্রীকে অবসর ভেঙে আবার এই বাংলাদেশ ম্যাচে তাদেরকে ঢোকানো হয়েছে। এখন এখানে অনেকগুলো কথা আসতে পারে যে হামজা চৌধুরীর ভয়ে কি এই জিনিসটা হয়েছে কিনা, আমি জানি না। বাট ইন্ডিয়ার জন্য এই জিনিস মানে এই হংকং, বাংলাদেশ এবং সিঙ্গাপুর যে ম্যাচটা আছে এগুলো জয়টা কিন্তু তাদের জন্য বাধ্যতামূলক আমি বলতে পারি। যদি ইন্ডিয়ান একটা লোক হইতাম, আমি কিন্তু আমার দলের থেকে এটাই এক্সপেক্ট করতাম যে আমরা যেহেতু ফিফা র্যাঙ্কিং আগানো, আমরা যেহেতু শক্তিমত্তা আগানো, আমাদের যে লিগটা আছে সেটা অনেক ইমপ্রুভড এইগুলোর থেকে, তাহলে আমরা কিন্তু ডিজার্ভ করি একটা জয়। এবং তাদের যে রিসেন্ট যে লেটেস্ট যে ম্যাচটা ছিল সেটা তো তাদের যে পারফরমেন্স অত ভালো ছিল না, এবং তাদের ফরওয়ার্ডরা কিন্তু অত ভালো করতে পারেনি, এবং সেই জন্যই সুনীল ছেত্রীকে তারা ইনক্লুড করেছে। এবং এখানে ট্রল আসতে পারে, ফুটবল মানে ট্রল হইতে পারে, এবং আমরা যেহেতু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ যেহেতু রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মতো, ভারত পাকিস্তানের মতো, আর্জেন্টিনা ব্রাজিলের মতো একটা ম্যাচ আমরা যাই সাউথ এশিয়ান পার্সপেক্টিভে, তাহলে এই ম্যাচটা তাদের জন্য বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট যতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো সুনীল ছেত্রীর ইনক্লুশনটা আমাদেরকে বেশ ভালো রকমের ভোগাবে, এবং এখন আমি একটু ডাউট করছি যে আমরা কি এই ম্যাচটা আমরা ফলাফল বের করতে পারবো কিনা বা ড্র করতে পারবো কিনা, যেহেতু সুনীল ছেত্রী একটা বেশ ভালো রকমের থ্রেট হইতে পারে। এছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি আমি জেনেছি, যেটা এই ভিডিওর জন্য আমি রিসার্চ যখন করছিলাম তখন আমি দেখতে পেয়েছি। এর আগে যতগুলো বাংলাদেশের ম্যাচ হয়েছে সেখানে কিন্তু আমরা একটা গোলকিপারকে দেখেছিলাম, গুরপ্রীত সিং সান্ধু, তাকে কিন্তু স্কোয়াডে পর্যন্ত রাখা হয়নি খারাপ তাদের হচ্ছে পারফরমেন্সের জন্য, এবং তার বদলে মোহনবাগানের একটা গোলকিপার বিশাল কায়েত তাকে হচ্ছে অ্যাড করা হয়েছে, যিনি বেশ ভালো রকমের পারফর্ম করেছেন এই মোহনবাগানের শিরোপা জয়ের পিছনে। তো যাই হোক, আবার আনোয়ার আলীও হচ্ছেন যাদের যে ডিফেন্ডার, তিনি হচ্ছে ইনজুরির কারণে নেই, এবং এই জিনিসটা কিন্তু আমাদের সাথেও মিলে, যেহেতু আমাদের জিকো ভাই কিন্তু উনিও নেই, দেন হচ্ছে আমাদের বিশ্বনাথ ঘোষ, উনিও কিন্তু আমাদের দলে নেই, তাহলে মানে কি একটা শ্যানে একটা লড়াই হতে পারে। তো 25শে মার্চের জন্য আমি বেশ ভালো রকমের এক্সাইটেড, সুনীল ছেত্রীর জন্য একটু ভয় লাগছে। আপনার কেমন লাগছে এই সময়টাতে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সুনীল ছেত্রী ইনক্লুশনটা আমাদেরকে কতটুকু ভোগাবে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনি কতটুকু কনফিডেন্ট এই ম্যাচটা নিয়ে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম।